হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা, এসপিএস এডুকেশন হাবের তরফে আজ তোমাদের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। আমরা ফার্স্ট পার্টে যে বিষয়গুলো আলোচনা করেছি তাতে মোটামুটি পারমুটেশন সম্পর্কে একটা ধারণা তোমাদের হয়েছে। এবার আমরা পরবর্তী পর্যায়ে যে আলোচনাগুলো করব সেটা নিয়ে দেখা যায়। তো আমরা প্রথম পার্ট ওয়ানে যে আলোচনাগুলো করেছিলাম, তোমরা পার্ট ওয়ানটা চালিয়ে একবার দেখে নেবে। যারা যারা দেখেছো, যারা দেখোনি তারা একবার পার্ট ওয়ানটা চালিয়ে দেখে নেবে। কি কি পড়েছি আমরা আমরা আগের ক্লাসে কি কি শিখেছিলাম? পারমুটেশন এবং কম্বিনেশন বা বিন্যাস বা সমবায়ের ইতিহাস কি, এটা আমরা শিখেছিলাম। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং কাকে বলে, এটা আমরা আলোচনা করেছিলাম। আজকে তোমরা সবাই শিখেছো। তারপরে আমরা পড়েছিলাম ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন সংক্রান্ত প্রবলেম, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশনের এই সংক্রান্ত বিভিন্ন প্রবলেমস, বিন্যাস কাকে বলে আমরা শিখেছিলাম, এবং ফ্যাক্টোরিয়ালের ধারণা এবং এই সংক্রান্ত বিভিন্ন প্রবলেম আমরা আগের ক্লাসে পড়েছি। পারমুটেশনের কিছু সমস্যা ও তার সমাধানও আমরা আগের ক্লাসে করেছিলাম। গত ক্লাসের পরিসরে যতটা সম্ভব হয়েছিল ততটা তোমাদের শেখানো হয়েছিল। এরপরে আমরা আজকে পারমুটেশনের উপরে কিছু প্রবলেমসকে সমাধান করার চেষ্টা করব এবং এখান থেকে পারমুটেশন সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা আসবে বলে আমি আশা করি। এবং এইটাকে তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, ধৈর্য সহকারে শুনবে, শেখার মন নিয়ে শিখবে। কারণ এই চ্যাপ্টারটা তোমাদের আগের ক্লাসেও আমি বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে ভালো করে না শিখতে পারলে তোমাদের পরবর্তীকালে অনেক অসুবিধা হবে এবং এটার সাহায্যে তোমরা প্রবাবিলিটি করবে। এই দুটো চ্যাপ্টার মিলিয়ে অনেকটাই অংশ পরীক্ষায় আসে, সুতরাং তোমরা গুরুত্ব দিয়ে শেখো। এরপরে কি আছে? এরপরে আমরা একটা প্রবলেমকে সলভ করব যে 100 এবং 1000-এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যাদের প্রতিটি অঙ্ক আলাদা। প্রতিটা অঙ্ক আলাদা, ঠিক আছে? তো হাউ মেনি নাম্বার আর দেয়ার বিটুইন 100 and 1000 হুজ অল দ্য ডিজিটস আর ডিফারেন্ট? ডিজিটগুলো রিপিটেশন নেই। তো তোমরা আগের ক্লাসে একটা অঙ্ক করেছিলে, সেখানে তোমরা দেখেছিলে যে 100 থেকে 1000-এর মধ্যে কতগুলো অঙ্ক আছে? 900টা অঙ্ক আছে। এই 900টা অঙ্কের মধ্যে কতগুলো অঙ্ক এমন আছে যাদের কোনো রিপিটেশন নেই? তো এটা তো বুঝতেই পারছো যে 100 থেকে 1000 পর্যন্ত সংখ্যা মানেই হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন প্রথম স্থানটায় আমরা শূন্য বসাতে পারবো না, শূন্য বসালে এটা 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। তাই শূন্য ছাড়া প্রথম ঘরটায় আমরা 9টা অঙ্কের যে কোনোটাকে বসাতে পারি, 9 প্রকারে বসাতে পারি। দ্বিতীয় স্থানটায় এই 9, এখানে যে অঙ্কটা বসলো, যে এই 9টার মধ্যে যে কোনো একটা অঙ্ক তো বসেছে, সেই অঙ্কটা বাদ দিয়ে বাকি শূন্য সমেত 9খানা অঙ্ক আমি এখানে বসাতে পারি 9 প্রকারে। এই দুটো ঘরে দুটো অঙ্ক বসে গেল। এই দুটো ঘরে দুটো অঙ্ক বসে যাওয়ার পরে কটা অঙ্ক থাকে? 8টা থাকে শূন্য সমেত। এখানে আমি 8টা অঙ্ক বসাতে পারি। তাহলে পরে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অনুযায়ী এটার সংখ্যা হবে 9 × 9 × 8, 81 × 8 মানে 648। 648টা এমন সংখ্যা পাওয়া যাবে, 648টা এমন সংখ্যা পাওয়া যাবে যে সংখ্যাগুলোর রিপিটেশন নেই। মানে 111, 121, 211, 212, 222 এই ধরনের যে রিপিটেশন বেলা সংখ্যাগুলো আছে, এগুলোকে বাদ দিলে পরে 648টা আমরা এমন সংখ্যা পেতে পারি যে সংখ্যাগুলোতে অঙ্কগুলো রিপিটেশন নেই, সব আলাদা আলাদা অঙ্ক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা ভালো অঙ্ক, তোমরা ভালো করে শেখো। নেক্সট,
নেক্সট প্রবলেম হচ্ছে 0 1 2 3 4 5 0 1 2 3 4 5 অঙ্কগুলি ব্যবহার করে কতগুলি 4 অঙ্কের সংখ্যা গঠন করা যায়? 4 অঙ্কের সংখ্যা গঠন করা যায় যেখানে একই অঙ্ক পুনর্ব্যবহৃত হবে না। 2 নম্বর হচ্ছে একই অঙ্ক পুনর্ব্যবহৃত। How many 4-digit numbers can be formed using the digits 0, 1, 2, 3, 4, 5? If repetition of digits is not allowed, 2 নম্বর হচ্ছে repetition of digit is allowed. তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা বানাবো। 1, 2, 3, 4, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। 0, 1, 2, 3, 4, 5, 4 অঙ্ক হতে গেলে প্রথম অঙ্কটা 0 হয় চলবে না, 0 হলে 3 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। সেই কারণে এখানে 1, 2, 3, 4, 5, 5খানা যে অঙ্ক আছে এই 5খানা অঙ্কের যে কোনোটা আমি 5 রকম ভাবে বসাতে পারি। ঠিক, আমি 5টা অঙ্ক 5 রকম ভাবে বসাতে পারি। এবার বলেছে যে পুনর্ব্যবহৃত হবে না। 1 নম্বরে কি বলেছে? পুনর্ব্যবহৃত হবে না। ভালো কথা। তাহলে পরে এই দ্বিতীয় ঘরটায় কি হবে না, প্রথম ঘরে যে কোনো একটা সংখ্যা বসেছে, 1, 2, 3, 4, 5 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বসেছে, ওটা বাদ দিয়ে, কারণ যেহেতু পুনর্ব্যবহৃত হবে না, ওটা বাদ দিয়ে 0 সময় তার 5টা অঙ্ক থাকছে। তাহলে 5টা অঙ্কের যে কোনো অঙ্ক এখানে বসতে পারে। এখানে 2টো অঙ্ক বসে গেল, এখান থেকে 2টো অঙ্ক বসে গেল, তাহলে সেই 2টো অঙ্ক বাদ রইল বাকি 4টে অঙ্ক। এই 4টে অঙ্ক থেকে 4 প্রকারে আমরা এই স্থানটা পূর্ণ করতে পারি। এখানে 3টা অঙ্ক বসে গেলে এখান থেকে 3টা অঙ্ক চলে গেছে। 3টা অঙ্ক যদি চলে যায় তাহলে কি হবে? ওই 3টা অঙ্ক দিয়ে আমরা এখানে 3 রকম ভাবে পূর্ণ করতে পারি। তাহলে মোট কতগুলো সংখ্যা গঠন হতে পারে 4 অঙ্কের, যেখানে এই অঙ্কগুলো ব্যবহার করে, যেখানে এই অঙ্কগুলো বারবার ব্যবহার করা হয়নি? সেটা হচ্ছে 5 × 5 × 4 × 3, তার মানে 300টা। 5 × 5 = 25, 4 × 5 = 100 × 3, তাহলে 300টা এমন সংখ্যা আমি পেতে পারি। 300খানা এমন সংখ্যা আমি পেতে পারি যেখানে অঙ্কগুলো পুনর্ব্যবহার হয়নি। ঠিক আছে, নেক্সট। এবার আমরা কি করতে চাই? এবার আমরা দেখতে চাই যে এই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাবো যেখানে অঙ্কগুলো পুনর্ব্যবহৃত হবে, অঙ্কগুলো পুনর্ব্যবহৃত হবে। তাহলে প্রথম স্থানটা একই রকম ভাবে 0 বসবে না, 5 রকম ভাবে পূর্ণ হতে পারে। এর জন্য দ্বিতীয় স্থানটা করকম ভাবে পূর্ণ হতে পারে? একই অঙ্ক বারবার ব্যবহার হতে পারে, একই অঙ্ক বারবার ব্যবহার করা যেতে পারে। তাহলে 6টা অঙ্ক আছে, 6টাকে 6 রকম ভাবে বসানো যেতে পারে। তৃতীয় স্থানেও 6 রকম ভাবে বসানো যেতে পারে। চতুর্থ স্থানেও 6 রকম ভাবেই বসানো যেতে পারে। তাহলে কতগুলো সংখ্যা হতে পারে? 5 × 6 × 6 × 6, 6 × 6 = 36, শেষ হলো 1080। তার মানে 1080খানা সংখ্যা আমরা পেতে পারি 4 ডিজিটের এই কটা অঙ্ককে দিয়ে পুনর্ব্যবহার করে আমরা এই এরকম 1080টা অঙ্ক পেতে পারি। নেক্সট কি আছে? প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু ধরনগুলো আলাদা আছে। তোমাদের হয়তো বোর লাগতে পারে যে একই রকমের অঙ্ক আমি করাচ্ছি, কিন্তু তা নয়। আগের অঙ্কটার সাথে পরের অঙ্কটার কিন্তু পার্থক্য আছে। আগেরটা 3 অঙ্ক ছিল, পরেরটা 4 অঙ্ক, রিপিটেশন এগুলো ছিল, মাইন্ডেড। আর এই অঙ্কটা দেখছো, এই অঙ্কটার মধ্যেও কিন্তু প্রত্যেকটা অঙ্কের নতুন করে কিছু ধারণা আছে। আমি চাইছি এই যত রকমের পারমুটেশনের প্রবলেম হতে পারে, যত রকমের কম্বিনেশনের প্রবলেম হতে পারে, এর পরবর্তীকালে গিয়ে দেখবে পারমুটেশন কম্বিনেশন মিলিয়ে তোমাদের এই অঙ্ক চলতে যদি তোমরা দেখতে পাবে কোন ধরনের অঙ্কগুলোকে আমরা পারমুটেশনে করতে পারি,
কোন ধরনের অঙ্কগুলোকে আমরা কম্বিনেশনে করতে পারি, কোন ধরনের অঙ্কগুলো পারমুটেশন কম্বিনেশন দুটোকে লাগিয়েই করতে হবে, এটা তোমরা কিন্তু এই অঙ্কগুলো করতে করতে বুঝতে পারবে। তো এই অঙ্কটা এবার আমরা আসি যে 1 2 3 4 5 6 অঙ্কগুলি ব্যবহার করে কতগুলি 3 অঙ্ক বিশিষ্ট অযুগ্ম সংখ্যা গঠন করা যাবে। যখন অঙ্কগুলি পুনর্ব্যবহার করা যাবে, 2 নম্বর হচ্ছে অঙ্কগুলি পুনর্ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে আমাকে দেওয়া আছে 6টা অঙ্ক, কিন্তু আমায় বানাতে হবে 3 অঙ্ক বিশিষ্ট অযুগ্ম সংখ্যা। মাইন্ড ইট, অযুগ্ম সংখ্যা। তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 3টে ঘর আছে, তাই তো? 3টে ঘর আছে। অযুগ্ম সংখ্যা যখন হবে তখন একক স্থানে অযুগ্ম সংখ্যা থাকবে, মানে 1 3 5 এইগুলো থাকবে, তবেই তো অযুগ্ম সংখ্যা হবে। অন্য কোনো সংখ্যা যুগ্ম সংখ্যা থাকলে হবে না এটা। তাহলে এইখানে আমি একবার 1 বসিয়ে অঙ্কটা করতে পারি, একবার 3 বসিয়ে অঙ্কটা করতে পারি, একবার 5 বসিয়ে আমি অঙ্কটা করতে পারি। তো যখন রিপিটেশন করা যাবে, প্রথমে বলেছে করা যাবে, তো রিপিটেশন যদি করা যায়, ওখানে 1 বসিয়ে দিলে দ্বিতীয় স্থানে যে কটা অঙ্ক দেওয়া আছে তাহলে যে কাউকেই বসানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে 6টা দেওয়া আছে, 6টা এখানে বসবে। রিপিটেশন করা যাবে, তাহলে এখানে 6টা বসে গেছে। প্রথম স্থানে দেখো এখানে 0 নেই, অসুবিধাও নেই, তাহলে এইখানেও 6খানা অঙ্ক বসে যেতে পারে। তাহলে আমরা এই 6টা অঙ্ক প্রয়োগ করে 1 বসিয়ে কটা অঙ্ক পেলাম? 36টা শব্দ পেলাম, শব্দ না, নম্বর 36টা নাম্বার পেলাম। তাহলে এখানে আমি 1 সরিয়ে দিয়ে এবার 3 বসাবো, তো 3 বসিয়ে আমি কি পাবো? ওই একইভাবেই 36টা সংখ্যা পাবো। আবার আমি এটাকে মুছে দিয়ে 5 বসাবো, 5 বসিয়ে কি পাবো? ওই 36টা সংখ্যা পাবো। তাহলে মোট 36 × 3 মানে 108টা আমরা এরকম সংখ্যা পাবো, যাদের এই অঙ্কগুলো দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে। এবার যদি অঙ্কগুলি পুনর্ব্যবহার করা না যায় তাহলে কি হবে? কিছুই হবে না। এখানে যেরকম 1 বসিয়েছিল 1 বসাও, এখানে যেরকম 1 বসিয়েছিল 1 বসাও, হলো 1 চলে গেল, তাহলে 5টা অঙ্ক রইল। এখানে তুমি 5 রকম ভাবে বসাতে পারবে, এখানে তুমি 5 রকম ভাবে বসাতে পারবে। আচ্ছা, এখানে আবার 2টো অঙ্ক চলে গেল, তাহলে এখানে তুমি 4 রকম ভাবে বসাতে পারবে। তাহলে মোট কটা সংখ্যা হলো? 4 × 5 × 1, তার মানে 20 প্রকারে 20টা সংখ্যা পাওয়া যাবে 1 বসিয়ে। তাহলে মোট কতগুলো পাওয়া যাবে? এখানে 1 বসিয়ে একবার, 3 বসিয়ে একবার, 5 বসিয়ে একবার করা হবে। সুতরাং 3 × 20 দ্যাট ইজ 60। তাহলে 60খানা এমন সংখ্যা আমরা পাবো যারা এই অঙ্কগুলি দ্বারা গঠিত এবং অঙ্কগুলি পুনর্ব্যবহার করা হয়নি। বুঝে গেছে? বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক কি বলছে? 5টি চিঠিকে 4টি লেটার বক্সে কত রকম ভাবে ফেলা যাবে? কত ধরনের অঙ্ক দেখো। 5টা চিঠি নিয়ে তুমি পোস্ট অফিসে গেছো পোস্ট বক্সে ফেলতে, পোস্ট অফিসে গেছো পোস্ট বক্সে ফেলতে গিয়ে তুমি এবার ভাবলে আমি কিরকম ভাবে ফেলবো। প্রথমটাতে 1টা ফেলতে পারি, আচ্ছা প্রথমটাতে আমি 2টো ফেলতে পারি, প্রথমটাতে আমি 3টে ফেলতে পারি, প্রথমটাতে আমি 4টে ফেলতে পারি, আর প্রথমটাতে আমি নাও ফেলতে পারি। এটা হতে পারে। দ্বিতীয়টাতে আমি 1টা ফেলতে পারি, আমি 2টো ফেলতে পারি, আমি 3টে ফেলতে পারি, আমি 4টে ফেলতে পারি, আমি 5টা ফেলতে পারি, 1টাও না ফেলতে পারি। তাহলে পরে 5টা চিঠিকে আমি 5 রকম ভাবে ফেলতে পারি, 5টা চিঠিকে আমি 5 রকম ভাবে ফেলতে পারি প্রথম বক্সে। তাহলে এই একটা লেটার বক্স, এই একটা লেটার বক্স, এই একটা লেটার বক্স,
এই একটা লেটার বক্স। তাহলে প্রথম চিঠিটাকে লেটার 1, লেটার 1টাকে আমি এই বাক্সে ফেলতে পারি, আমি এই বাক্সে ফেলতে পারি, আমি এই বাক্সে ফেলতে পারি, আমি এই বাক্সে ফেলতে পারি। তার মানে তাহলে প্রথম চিঠিটাকে আমি 4টে বাক্সে 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম ভাবে ফেলতে পারি। 4টি বাক্সে এটাই ফেলতে পারি, এটাও ফেলতে পারি, এটাই ফেলতে পারি, এটাই ফেলতে পারি। তাহলে আমি 4 রকম ভাবে ফেলতে পারি। দ্বিতীয় চিঠিটাকে আমি এখানে ফেলতে পারি, এখানে ফেলতে পারি, এখানে ফেলতে পারি, এখানে ফেলতে পারি, 4 রকম ভাবে ফেলতে পারি। তৃতীয় চিঠিটাকে একই রকম ভাবে আমি 4 রকমে ফেলতে পারি। চতুর্থ চিঠিটাকে আমি 4 রকমে ফেলতে পারি। পঞ্চম চিঠিটাকেও আমি 4 রকমে ফেলতে পারি। তার মানে 4 টু দি পাওয়ার 5 রকমে আমি এই 5টা চিঠিকে আমি 4টে বাক্সে ফেলতে পারি, তাই তো? এই 5টা চিঠিকে আমি 4টে বাক্সে এরকম 4 4 4 4 টু দি পাওয়ার 5, 4 টু দি পাওয়ার 5 মানে কত? 4 4 16, 4 16 64, 256, 256 ইন্টু 4, 4 4 24, 2 12 1024। তার মানে আমি এই 1 2 3 4 5 4 টু দি পাওয়ার 5 মানে 1024, 1024 প্রকারে এই চিঠিগুলোকে আমি পোস্ট বক্সে ফেলতে পারি। কি বললাম? তাহলে প্রথম চিঠিটাকে আমি প্রথম বাক্সে ফেলতে পারি, দ্বিতীয় বাক্সে ফেলতে পারি, তৃতীয় বাক্সে ফেলতে পারি, চতুর্থ বাক্সে ফেলতে পারি, 4 রকম ভাবে পারি। ধরো দ্বিতীয় বাক্সে ফেলেছি, তাহলে দ্বিতীয় চিঠিটাকে আমি প্রথম বাক্সে ফেলতে পারি, দ্বিতীয় বাক্সেও ফেলতে পারি, আগেরটা পরিচিত কি হয়েছে, ফেলতে পারি, তৃতীয় বাক্সও ফেলতে পারি, চতুর্থ বাক্সও ফেলতে পারি, হয়ে গেল 4 রকম ভাবে। এবার ধরো প্রথম বাক্সে একটা ফেলেছি, দ্বিতীয় বাক্সে একটা ফেলেছি, তৃতীয় বাক্সে একটা ফেলেছিলাম। এবার তৃতীয় চিঠিটা প্রথমটা ফেলতে পারি, দ্বিতীয়টা ফেলতে পারি, তৃতীয়টা ফেলতে পারি, চতুর্থটা ফেলতে পারি। এইভাবে 5টা চিঠিকে 4 রকম ভাবে আমি ফেলতে পারি। 4 টু দি পাওয়ার 5 মানে 1024 প্রকারে আমরা এই চিঠিগুলোকে ফেলতে পারি। বোঝা গেল? এই চিঠিটা কিন্তু এই প্রবলেমটা অনেকবার পরীক্ষায় এসেছে। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রবলেমে যাচ্ছি। ঠিক আছে, দেখো 5 জন লোক একটি লিফটে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছে। 5 জন লোক একটা লিফটের গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছে। বাড়িতে মোট 8টি ফ্লোর আছে, বাড়িতে মোট 8টি ফ্লোর আছে। ধরা যাক তারা স্বাধীনভাবে ফার্স্ট ফ্লোর থেকে যে কোনো ফ্লোরে নামতে পারে। ধরা যাক তারা স্বাধীনভাবে ফার্স্ট ফ্লোর থেকে যে কোনো ফ্লোরে নামতে পারে। তবে ওই 5 জন বিভিন্ন ফ্লোরে কত রকম ভাবে নামতে পারে যখন 7টি ফ্লোরের যে কোনোটিতে নামতে পারবে? 7টি ফ্লোরের যে কোনোটাতে নামতে পারবে, প্রথমটা নামতে পারবে, দ্বিতীয়টা নামতে পারবে, তৃতীয়টা নামতে পারবে, চতুর্থটা নামতে পারবে, যে কোনোটাই নামতে পারবে। তাহলে কত রকম ভাবে নামতে পারবে? আর প্রত্যেকে আলাদা আলাদা ফ্লোরে নামতে পারবে। যদি ফার্স্ট ফ্লোরে একজন নেমে যায়, তাহলে সে ফার্স্ট ফ্লোরে আরেকজন নামতে পারবে না, তাকে 2 থেকে ওর উপরে যেতে হবে, তাই না? আচ্ছা, যদি 7টি ফ্লোরের যে কোনোটিতে নামতে পারে তাহলে কি হবে? তাহলে কি হবে? 5 জন লোক, প্রথম লোকটা ফার্স্ট ফ্লোরে নামতে পারে, সেকেন্ড ফ্লোরে নামতে পারে, এই করে 7 ফ্লোর পর্যন্ত নামতে পারে। 7টা ফ্লোরের 7 প্রকারে নামতে পারে। দ্বিতীয় লোকটাও কিন্তু এখানে কোনো বাধা নেই, যে কোনো ফ্লোরে নামতে পারছে। সুতরাং সেও 7টা ফ্লোরের যে কোনো একটা ফ্লোরে 7 প্রকারে নামতে পারে। তৃতীয় লোকটাও 7 প্রকারে নামতে পারে, চতুর্থ লোকটাও 7 প্রকারে নামতে পারে, পঞ্চম লোকটাও 7 প্রকারে নামতে পারে। অর্থাৎ 7 টু দি পাওয়ার 5 প্রকারে এই নামাটা ঘটতে পারে। ঠিক আছে, এইবার দেখো, এবার বলা হচ্ছে যে যদি একটা ফ্লোরে কেউ নেমে যায়, ওই ফ্লোরে আর কেউ নামতে পারবে না, প্রত্যেকে আলাদা আলাদা ফ্লোরে নামবে। তাহলে দেখো প্রথম জন যে কোনো একটা ফ্লোরে নামতে পারে 7 প্রকারে, যে কোনো একটা ফ্লোরে নামতে পারে 7 প্রকারে। ও একটা ফ্লোরে নেমে গেল, আর 6টা ফ্লোর বাকি আছে। তো দ্বিতীয় ব্যক্তিটা ওই 6টা ফ্লোরের কোনো একটা জায়গায় নামতে পারবে।
তৃতীয় ব্যক্তিটা 5টা ফ্লোরে নামতে পারবে, চতুর্থ ব্যক্তিটা 4টেতে নামতে পারবে, এই 3টেতে নামতে পারবে। তার সাথে 42, 42 ইন্টু 20, 60, 42 ইন্টু 60, 2520, 2520 প্রকারে নামতে পারবে, 2520 প্রকারে নামতে পারবে। বুঝে গেছে? সোজা অঙ্ক, কিন্তু লজিকটা কি? ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশনের এগুলো সব লজিক। যে একটার জন্য যদি দ্বিতীয় কাজটা সংগঠিত হয়, প্রথম একটা কাজ আমি যত প্রকারে করতে পারি, তার জন্য দ্বিতীয় কাজটা যদি আরেক রকমের সম্মিলিত হয়, তাহলে এই দুটো একত্রে m ইন্টু n প্রকারে সম্পন্ন হবে। তো যাই হোক, সেই নীতি কাজে লাগিয়ে কিন্তু এই প্রবলেমগুলো আমরা সলভ করছি। নেক্সট, আর একটা অঙ্ক দেখো, এটা একটা অন্য ধরনের অঙ্ক। কত প্রকার উপায়ে 3টি প্রাইজ 4জন বালকের মধ্যে ডিস্ট্রিবিউট করা যাবে যখন কোনো বালক একটির বেশি প্রাইজ পাবে না? যে কোনো বালক যে কোনো সংখ্যায় প্রাইজ পেতে পারে, কোনো বালক সবগুলো প্রাইজ একসাথে পাবে, তাই তো? তাহলে কত প্রকারে পেতে পারে 3টে প্রাইজ? প্রথম প্রাইজটা 4জন বালকের মধ্যে যে কেউ পেতে পারে। প্রথম জন পেতে পারে, দ্বিতীয় জন পেতে পারে, তৃতীয় জন পেতে পারে, চতুর্থ জন পেতে পারে। তাহলে প্রথম প্রাইজটা 4টে বালক 4 প্রকারে পেতে পারে, 4জন বালক 4 প্রকারে পেতে পারে। হ্যাঁ, এবার একটা কথা বলি, এই যে আমি লজিকগুলো বলছি, তোমাকে কিন্তু পরীক্ষার খাতায় লজিকটা লিখতে হবে। আমি যেটুকু লিখছি ওইটুকু লিখলে কিন্তু তোমার হবে না। শর্ট টাইম অ্যান্সারের ক্ষেত্রে এইটুকু করলেই হবে, কিন্তু যখন তোমার ব্রড টাইম অ্যান্সার থাকবে, তখন কিন্তু যে লজিকগুলো আমি আলোচনা করছি সেইটা কিন্তু তোমাকে লিখতে হবে। তুমি কি করবে, এর পরবর্তীকালে এই ভিডিওটা আবার চালিয়ে অঙ্কটা দেখে পজ করে লজিকটা শুনে লিখবে, লিখে তারপরে তুমি কিন্তু এইটাই আসবে। কি বলতে হবে না, 3টে প্রাইজের প্রথম প্রাইজটা 4জন বালক কত রকম ভাবে পেতে পারে। ওই প্রাইজটা, প্রথম প্রাইজটা প্রথম বালক পেতে পারে, দ্বিতীয় বালক পেতে পারে, তৃতীয় বালক পেতে পারে, চতুর্থ বালক পেতে পারে। তাহলে মোট প্রথম প্রাইজটা 4 রকম ভাবে ডিস্ট্রিবিউট করা যেতে পারে। এইবার বলা আছে কোনো বালক একটির বেশি প্রাইজ পাবে না। তো একটা বালক, ওই 4জনের মধ্যে একটা বালক, ধরো 3 নম্বর বালকটা প্রথম প্রাইজটা পেয়ে গেল। তাহলে দ্বিতীয় প্রাইজটা পাওয়ার সম্ভাবনা কজনের মধ্যে থাকলো? 3 জনের মধ্যে। ওই 3 জনের 3 রকম ভাবে এই প্রাইজটা পেতে পারে। এইবার দ্বিতীয় বালকটা একটা প্রাইজ পেয়ে গেল, তাহলে 2জন প্রাইজ পেয়ে গেছে। তাহলে এবার থার্ড প্রাইজটা কজনের মধ্যে ডিস্ট্রিবিউট হতে পারে? 2জনের মধ্যে। প্রাইজ তো 3টেই ছিল, হয়ে গেল 3টে প্রাইজ। 4 ইন্টু 3 ইন্টু 2, 24 প্রকারে ডিস্ট্রিবিউট করা যেতে পারে। 24 প্রকারে দেওয়া যেতে পারে, যাতে কেউ একটার বেশি প্রাইজ পাবে না, কোনো বালক একটির বেশি প্রাইজ পাবে না, তখন এই 24 প্রকারে পেতে পারে। 2, যে কোনো বালক যে কোনো সংখ্যায় প্রাইজ পেতে পারে, মানে একটাও পেতে পারে সে, একজনই আবার দুটোও পেতে পারে, একজন 3টেও পেতে পারে। ঠিক আছে? তাহলে তুমি একটা জিনিস ভালো করে ভাবো যে প্রথম প্রাইজটা প্রথম জন 4 প্রকারে পেতে পারে, পেয়ে গেল। দ্বিতীয় প্রাইজটা কিন্তু 4জনই পেতে পারে। কেন? একজন পেয়ে গেছে বলে আর পাবে না এমন ব্যাপার নেই, সে দ্বিতীয়বারও পেতে পারে। তাহলে দ্বিতীয় প্রাইজটাও আমরা 4 প্রকারেই ডিস্ট্রিবিউট করতে পারি। তৃতীয় প্রাইজটাও আমরা 4 রকম ভাবেই ডিস্ট্রিবিউট করতে পারি। 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 64 প্রকারে এরকম সজ্জা হতে পারে যে প্রাইজ পেয়েছে। মানে ফার্স্ট প্রাইজটা প্রথম জন, সেকেন্ড প্রাইজটা তৃতীয় জন, থার্ড প্রাইজটা চতুর্থ জন পেল, 2 নম্বর পেল না। তারপরটা হলো 1 2 3 পেল, একটা হলো 2 3 4 পেল। এইরকম ভাবে কম্বিনেশন হতে থাকবে। আবার এমনও হতে পারে এই লাস্টের যেটা কি বলা হয়েছে, 2 নম্বরটায়
যে একজন প্রথম ছেলেটাও 3টে প্রাইজ পেতে পারে, দ্বিতীয় ছেলেটাও 3টে প্রাইজ পেতে পারে, তৃতীয় ছেলেটাও 3টে প্রাইজ পেতে পারে, চতুর্থ ছেলেটাও 3টে প্রাইজ পেতে পারে। এই 4টেই কিন্তু এর মধ্যে আছে, এই 64টার মধ্যে আছে, ঠিক আছে? এই 64টার মধ্যে ওই 4টাও কিন্তু আছে, যেখানে প্রথম ছেলেটাই 3টে প্রাইজ পেয়েছে, দ্বিতীয় ছেলেটাই 3টে প্রাইজ পেয়েছে, তৃতীয় ছেলেটাও 3টে প্রাইজ পেয়েছে, চতুর্থ ছেলেটাও 3টে প্রাইজ পেয়েছে। এই কম্বিনেশনটাও কিন্তু, এই অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু এই 64টির মধ্যে আছে। এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন বালক সবগুলো প্রাইজ একসাথে পাবে না। কোন বালক সবগুলো প্রাইজ একসাথে পাবে না, তখন কত হবে? এবার তুমি দেখো, এখানে বলেনি যে একাধিক পাবে না, 2টো পেতে পারে, 1টা পেতে পারে, কিন্তু 3টেই পাবে না, কিন্তু 3টেই পাবে না। তাহলে কি হবে? আমি এক্ষুনি বললাম যে এর মধ্যে এই যে 64টা, এই 64টার মধ্যে 4টা কেস এমন আছে যেখানে 3টাই প্রাইজ পেয়েছে। এই 4টা কেসে 3টে প্রাইজই একই ব্যক্তি পেয়েছে, তাহলে ওটা বাদ দিয়ে দাও। তাহলে 64 থেকে যদি 4 বাদ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে? 60টা। তাহলে 60টা ক্ষেত্রে, 60টা অ্যারেঞ্জমেন্টে কি হবে না, কোনো বালক সবগুলো প্রাইজ পাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, নেক্সট। আচ্ছা, আমরা আগের দিনকে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট দিয়েছিলাম, আর পারমুটেশনের কনসেপ্ট দিয়েছিলাম যে এনপিআর। এনপিআর তার মানে এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু দিয়ে যত রকমের বিন্যাস করা যায়। এন সংখ্যক বস্তু আছে, তোমাকে 10টা বস্তু আছে, তার থেকে 5টা করে নিয়ে, আর এর মান ধরো 5টা করে নিয়ে তুমি কতগুলো বিন্যাস করতে পারো, সেটা হচ্ছে এনপিআর। এনপিআর এর মান আমি বলেছিলাম ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। কতগুলো? এনপিআর এর ভ্যালু কত? সেটা হচ্ছে এনপিআর ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এর উপরে 2-4টা অঙ্ক করানো হয়েছিল আগের ক্লাসে, এবং বলেছিলাম যে এই অঙ্কগুলোকে তোমরা করো। তো অঙ্কগুলো কিভাবে করা যাবে? দেখো, এখানে বলেছে 5p5r। আমি আগের দিন বলেছিলাম যে এনপিআর এটাকে আমরা লিখতে পারি পিএনআর। এইভাবে কোনো কোনো জায়গায় লেখা হয়, ঠিক আছে? এইখানে ওই রকম ভাবে দেওয়া আছে। কিরকম ভাবে না, পিএনআর ইজ ইকুয়াল টু 2p ইন্টু 6r মাইনাস 1। তার মানে এরকম ব্যাপারটা, 5pr ইকুয়ালস টু 2 ইন্টু 6pr মাইনাস 1। ফাইন্ড আর, আর এর ভ্যালু বার করো। কি করবো? এ দেখো, ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস আর ইকুয়ালস টু 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস আর, আর মাইনাসে মাইনাসে প্লাস 1। তার মানে এটা হয়ে গেল 7 মাইনাস আর, তাই তো? 7 মাইনাস আর। ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ফ্যাক্টোরিয়াল 5টাকে ফ্যাক্টোরিয়াল 5 রাখলাম, নিচে ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস আর আছে রাখলাম, ইজ ইকুয়াল টু 2 ইন্টু, আচ্ছা আমরা ফ্যাক্টোরিয়াল 6 কে লিখতে পারি তো, 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। এই দুটোকে কমন করার জন্য এভাবে ভাবো। আচ্ছা বলো তো, 7 মাইনাস আর এটা ভাঙলে কিরকম হবে? তার পরেরটা কি হবে? এক কম, 6 মাইনাস আর। তার পরেরটা কি হবে? আরেকটা কম, 5 মাইনাস আর। তো আমি এটাকে এরকম লিখতেই পারি যে ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস আর, হ্যাঁ সরি, ফ্যাক্টোরিয়াল হবে না, 7 মাইনাস আর ইন্টু 6 মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস আর লিখতে পারি এটাকে। ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস আর কে এইভাবে লেখা যেতে পারে। এইভাবে লিখলাম কেন?
না এই ফ্যাক্টোরিয়াল 5 ও পাশে ফ্যাক্টোরিয়াল 5 কেটে দিলাম, ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস আর কেটে দিলাম। বজ্র গ্রহণ করলে কি হবে? 7 মাইনাস আর ইন্টু 6 মাইনাস আর ইকুয়ালস টু 12। 12 মানে 4 ইন্টু 3, 4 ইন্টু 3, তাই তো? আচ্ছা দেখো তাহলে 7 মাইনাস আর ইন্টু 6 মাইনাস আর ইকুয়ালস টু, আচ্ছা 4 কে আমি লিখতে পারি 7 মাইনাস 3, 7 মাইনাস 3 লিখতে পারি 4। এই 7 মাইনাস আর এর সাথে তুলনা করে 7 মাইনাস 3 লিখলাম। তাহলে 6 মাইনাস আর 3 কে লিখতে পারি 6 মাইনাস 3 লিখতে পারি না? তাই দেখো আমি এই দুটো সাইডকে তুলনা করি, 7 মাইনাস আর ইন্টু 6 মাইনাস আর ইজ ইকুয়াল টু 7 মাইনাস 3 ইন্টু 6 মাইনাস 3। তার মানে আর এর মান কত? 3। আর এর মান কত? 3। বুঝতে পেরেছ? এরকম অঙ্ক পরীক্ষায় আসতেই পারে। নেক্সট, (22p r plus 1 is to 20p r plus 2 is equal to 11 into 52. 11 is to 52, 5 হবে, এটা ভুল আছে, 52, then find r, then find r। কিভাবে হবে? সিম্পল অঙ্ক, 22p r plus 1 is to 20p r plus 2 equals to 11 is to 52, 11 is to 52। ওকে, ভাগো factorial 22 divided by 22 minus r minus 1 factorial, 22 minus r প্লাসটা মাইনাস 1 হয়ে যাবে, is to 20 factorial divided by 20 minus p r minus 2 factorial equals to 11 is to 52 হয়েছে। তাহলে এটা কি? ফ্যাক্টোরিয়াল 22 বাই ফ্যাক্টোরিয়াল 21 মাইনাস আর, 21 মাইনাস আর, আর ইস টু মানে ভাগ, গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে তাই না? তাহলে উপরে চলে যাবে ফ্যাক্টোরিয়াল 18 মাইনাস আর, এইটা ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 20, এই দিকটা হয়ে যাবে 11 বাই 52। হলো? হয়েছে? তো দেখো এই 22 কে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 22 ইন্টু 21 ইন্টু ফ্যাক্টোরিয়াল 20, নিচে 21 মাইনাস আর, এর পরেরটা কি হবে? 20 মাইনাস আর, তারপরে 19 মাইনাস আর, তারপরটা কি হবে? 18 মাইনাস আর। এরকম আমি ভেঙে নিতে পারি, 21 মাইনাস আর, 20 মাইনাস আর, 19 মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল 18 মাইনাস আর। কেন? এই ফ্যাক্টোরিয়াল 18 মাইনাস আর আছে, কেটে যাবে, ইন্টু ফ্যাক্টোরিয়াল 18 মাইনাস আর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 20 ইকুয়ালস টু 11 বাই 52। বোঝা গেছে? সিম্পল, সিম্পল ক্যালকুলেশন। তাহলে এই ফ্যাক্টোরিয়াল 20 কেটে গেল, ফ্যাক্টোরিয়াল 18 মাইনাস আর, ফ্যাক্টোরিয়াল 18 মাইনাস আর কেটে গেল। আচ্ছা এই 11 দিকে এই 22কে কাটলে 2 হয়ে গেল। আমি ক্রস করে দিচ্ছি, হ্যাঁ, ক্রস করলে কি হবে? ক্রস করলে হবে 21 মাইনাস আর ইন্টু 20 মাইনাস আর ইন্টু 19 মাইনাস আর ইকুয়ালস টু 52টার দিকে আসবে, 2 আছে 21 আছে, 2 ইন্টু 21 ইন্টু 52 বুঝছে? আচ্ছা তাহলে আমি এখানে লিখতে পারি 21 মাইনাস আর ইন্টু 20 মাইনাস আর ইন্টু 19 মাইনাস আর ইকুয়ালস টু, এটা কি দেখো, এটা হচ্ছে 2 গুণিত 7 গুণিত 3 গুণিত 52 মানে 4 গুণিত 13 হলো। আচ্ছা 7 দুগুণে 14 ইন্টু 13 ইন্টু 3 4 12, এইভাবে লিখলাম।
দেখতে পাচ্ছ, এইভাবে লিখলাম। তাহলে আমি লিখতে পারি 21 মাইনাস আর ইন্টু 20 মাইনাস আর ইন্টু 19 মাইনাস আর ইকুয়ালস টু, এ পাশে লিখতে পারি 14কে 21 মাইনাস 7, এটাকে লিখতে পারি 20 মাইনাস 7, এটাকে লিখতে পারি 19 মাইনাস 7। দেখে যাবে না? দুটো সাইডকে তুলনা করো, 21 মাইনাস আর ইন্টু 20 মাইনাস আর ইন্টু 19 মাইনাস আর ইজ ইকুয়াল টু 21 মাইনাস 7, 20 মাইনাস 7, 9 মাইনাস 7, দ্যাট মিনস আর ইজ ইকুয়াল টু 7। আর ইজ ইকুয়াল টু 7। খুব ভালো অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ভালো অঙ্ক। নেক্সট আমরা আরেকটা অঙ্ক পেয়েছি, পি এন প্লাস আর কমা 2 ইজ ইকুয়াল টু 110, পি এন মাইনাস আর কমা 2 ইজ ইকুয়াল টু 20 হলে এন ও আর এর মান নির্ণয় করো। ভালো অঙ্ক। আমি কিভাবে ক্যালকুলেশন করছি দেখো, ক্যালকুলেশনটা দেখলে তোমাদের মনে রাখতে হবে, এন প্লাস আর P2 ইকুয়ালস টু 110, ঠিক আছে? আর এন মাইনাস আর P2 ইকুয়ালস টু 20। আচ্ছা, 110 মানে 11 ইন্টু 10, তাই তো? 11 ইন্টু 10। আচ্ছা, ওপরে আমি একটা ফ্যাক্টোরিয়াল 9 গুণ করে নিচে ফ্যাক্টোরিয়াল 9 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি আসবে? 11P2, কেননা এটা ইজ ইকুয়াল টু কি ফ্যাক্টোরিয়াল 11, আর এটা কি ফ্যাক্টোরিয়াল 11 মাইনাস 2, তবে এটা কি হয়ে গেল 11P2। তাহলে n প্লাস আর P2 ইজ ইকুয়াল টু 11P2, দেয়ারফর n প্লাস আর ইকুয়ালস টু 11। n প্লাস আর ইজ ইকুয়াল টু 11। কি সুন্দর পদ্ধতিতে বেরোলো দেখেছো? এটা ক্যালকুলেশন করতে গেলে কিন্তু এমনি ভেঙে ভেঙে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এইটা কি করতে পারি? আচ্ছা দেখো তো, 20 মানে 5 ইন্টু 4, আমি উপর নিচে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে গুণ করে দিলাম, জিনিসটা কি দাঁড়ালো ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2, কি সূত্র ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, তাহলে 5P2। এই দুটো সাইডকে তুলনা করলে কি পাবো? n মাইনাস আর ইজ ইকুয়াল টু 5, n মাইনাস আর ইকুয়ালস টু 5। তোমরা একটা জিনিস খেয়াল করলে, আমি যে কটা অঙ্ক করালাম সব করলাম ইনডাইরেক্ট ওয়েতে, আমি কিন্তু ক্যালকুলেশন করে বেরিয়ে গেলাম। ডাইরেক্ট ওয়েতে ক্যালকুলেশন করতে গেলে বিশাল বড় হয়ে যাবে, রাইট? এবার এই দুটোকে সলভ করলেই এর মান পেয়ে গেলে, n প্লাস আর ইকুয়ালস টু 11, n মাইনাস আর ইকুয়ালস টু 5, যোগ করলে আর আর কেটে যাবে, 2n ইকুয়ালস টু 16, therefore n is equal to 8। এখানে n is equal to 8 বসিয়ে দাও, 8 প্লাস আর is equal to 11, or r is equal to 11 minus 8, that is 3, therefore n equals to 8, r equals to 3। দেখো, এই অঙ্কটা আমরা একটা নির্দিষ্ট কায়দায় করে দিলাম, কত সহজে কত ছোট করে হয়ে গেল। এইটাকে যদি আমি ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর বাই ফ্যাক্টোরিয়াল 2 টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস n প্লাস আর মাইনাস 2 ওইখানে ভাঙতাম, ভেঙে ভাগ ঠাক করে টোরে যদি বার করতাম, 2-3 পাতা, ঠিক আছে? এইভাবেই তোমরা নিয়মগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে, এবং তোমাদের বইতে আরো প্রচুর এরকম অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলোকে তোমরা শর্টকাটে বাড়িতে করে নেওয়ার চেষ্টা করবে, যাতে পরীক্ষার হলে বেশি সময় না যায়। নেক্সট কি? শুরু ও শেষে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জন বর্ণ কনসোনেন্ট
আঁকবে, এমন ভাবে ইকুয়েশন শব্দটির অক্ষরগুলি সাজিয়ে কতগুলো বিভিন্ন শব্দ তৈরি করা যাবে। কি বলেছি? শুরু এবং শেষে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জন বর্ণ থাকবে, এমন ভাবে ইকুয়েশন শব্দটির অক্ষরগুলি সবকটাকে অক্ষরগুলি সাজিয়ে কতগুলি বিভিন্ন শব্দ তৈরি করা যাবে। কতগুলি? ইকুয়েশন, ই ইউ ইউ এ টি আই ও এন, টি আই ও এন, মোট কত শব্দ? 1 2 3 4 5 6 7 8, 8টা অক্ষর আছে। তার মধ্যে ভাওয়েল কতগুলো? ভাওয়েল আছে এখানে ই ইউ এ আই ও, ভাওয়েল আছে 5টা। কনসোনেন্ট আছে, কনসোনেন্ট আছে 3টে। কি কি? কিউ টি এন, কিউ টি এন, ঠিক আছে? কিউ টি এন, 3টে কনসোনেন্ট আছে আর 5টা ভাওয়েল আছে। শুরু ও শেষে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলো থাকবে। তো 8টা স্থান, 2 3 4 5 6 7 8টা, 8টা আমার কাছে এটা আছে। তাহলে ভাওয়েল থাকবে, কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ থাকবে দুটো, শুরুতে আর শেষে, শুরুতে আর শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে। তাহলে এইখানে আমি ক প্রকারে ব্যঞ্জন বর্ণগুলো ঢোকাতে পারি? প্রথম 3টে ব্যঞ্জন বর্ণকে প্রথম স্থানে 3 প্রকারে ঢোকাতে পারি, 3 প্রকারে ঢোকাতে পারি। এইবার এখানে 3 রকম ভাবে ঢুকে গেলে এইখানে বাকি দুটো ব্যঞ্জন বর্ণকে আমি 2 প্রকারে ঢোকাতে পারি। এটা আবার যখন কম্বিনেশনের জায়গায় যাবো না, তখন আবার একটা অন্যভাবে বলবো। এই 3টের থেকে দুটোকে বাছাই করা যায় 3C2 প্রকারে। তারা আবার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে 2 প্রকারে। যাই হোক, এই 3 × 2 6 প্রকারে, 6 প্রকারে এই কনসোনেন্ট গুলো এই দুটো স্থানে থাকতে পারে। মাঝখানে 5টা ভাওয়েল আছে। 5টা ভাওয়েল ঘর কটা আছে? 5টাই ঘর আছে। এই 5টা ঘরে 5টা ভাওয়েল ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে বসতে পারে, ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে বসতে পারে নিজেদের মধ্যে, 5 রকম ভাবে বসতে পারে। আর এইখানে ওইখানে দুটো এরকম বসতে পারে। তাহলে মোট 3 × 2 × ফ্যাক্টোরিয়াল 5, তার মানে 3 দুগুণে 6 × ফ্যাক্টোরিয়াল 5 মানে 120, তার মানে 720 প্রকারে, 720 প্রকারে আমরা এই শব্দগুলো তৈরি করতে পারি, যেখানে প্রথমে এবং শেষে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। আর মাঝখানের 5টা ঘরে আমার 5টাই ভাওয়েল আছে, এই ভাওয়েলগুলো 5টা ঘরে থাকবে, ঠিক আছে? তাহলে কনসোনেন্ট 3টাকে আমি এইখানে 3 রকম ভাবে বসাতে পারি, আবার ওইখানে 2 রকম ভাবে বসাতে পারি। তাহলে মোট এই দুটো জায়গায় 3টে কনসোনেন্টকে আমি 6 রকম ভাবে বসাতে পারি। তার জন্য প্রত্যেক প্রকারের জন্য ওই যে 5টা আমার ভাওয়েল আছে, এরা ইন্টারচেঞ্জ করে বসতে পারে। কখনো এখানে ই বসলো, ইউ বসলো, এ বসলো, আই বসলো, ও বসলো। এখানে দুটো ভাওয়েল, দুটো ওই 3টার মধ্যে দুটো, ধর একটা কিউ একটা এন নেওয়া হয়েছে, একটা কিউ একটা এন নেওয়া হয়েছে, ঠিক আছে? এন নেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8। ও
এখানে একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলতো, বলতে পারবে? এটা 8 অক্ষর বিশিষ্ট সংখ্যা। তাহলে আমি শেষে দুটো ভাবেলকে দিয়েছি, কনসোনেন্টকে নিচ্ছি, তাহলে একটা কনসোনেন্ট তো আমার কাছে থেকে যাচ্ছে। তাহলে 5টা ভাওয়েল আর একটা কনসোনেন্ট, এটা নিয়ে 6টা হচ্ছে, এখানে 6টা স্থান আছে। ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বসতে পারবে। ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, তার মানে এটা হবে না। 6 দুগুণে 12 দুই থেকে 1, 642 থেকে 43, 4320 খানা শব্দ গঠন করা যাবে। 4320 খানা শব্দ গঠন করা যাবে এই শর্ত অনুযায়ী। নেক্সট, একটি শাখা রেলপথে মোট 12টি স্টেশন আছে। এই অঙ্কটা তোমরা অনেক পাবে। একটি শাখা রেলপথে, এগুলো শর্ট কোশ্চেনের মধ্যে আসতে পারে। একটি শাখা রেলপথে মোট 12টি স্টেশন আছে। কতগুলি দ্বিতীয় শ্রেণীর টিকিট মুদ্রিত করলে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়া যাবে? এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়া যাবে। তো দেখো 12টা স্টেশন মোট আছে। প্রত্যেক স্টেশন থেকে বাকি স্টেশনে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। যেমন মনে করো আমি 4টে দিয়ে বোঝাই, 4টে দিয়ে, এ বি সি ডি, 4টে স্টেশন। তো তোমাকে এ থেকে বিতে যাওয়ার টিকিট কাটতে হবে, বি থেকে সিতে যাওয়ার টিকিট কাটতে হবে, সি থেকে ডিতে যাওয়ার টিকিট কাটতে হবে। একইভাবে বি থেকেও 3টে, বি থেকে এতে আসতে হবে, বি থেকে সিতে যেতে হবে, সি থেকে ডিতে যেতে হবে। তেমনি সি থেকেও কিন্তু 3টে টিকিট কাটতে হবে। সি থেকে এতে আসতে হবে, এ থেকে সি থেকে তাহলে হবে না, সি থেকে আবার এতে আসতে হবে, তো সি থেকে বিতে আসতে হবে, আবার সি থেকে ডিতেও যেতে হবে। একইভাবে এরকম বুঝতে পারলে যে প্রত্যেকটা স্টেশন থেকে প্রত্যেকটা স্টেশনে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। তো 12টা স্টেশন আছে, 12টা স্টেশন থেকে প্রত্যেক স্টেশন থেকে 11টা স্টেশনে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। প্রত্যেক স্টেশন থেকে 11টা স্টেশনে যাওয়ার টিকিট কাটতে হবে। একইভাবে 12টা স্টেশন থেকে এরকম 11টা কাটতে হবে, ইন্টু 12, তার মানে 132 রকম দ্বিতীয় শ্রেণীর টিকিট ছাপালে তবে কিন্তু ওরা এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবে। নেক্সট, বেঙ্গলি শব্দের অক্ষরগুলিকে সবগুলি একযোগে নিয়ে কতগুলি বিন্যাস পাওয়া যায়? তোমরা পারমুটেশন করবার সময় এখন যে পারমুটেশন গুলো করছো সেগুলো করছো ফর ডিফারেন্ট অবজেক্টস, এন নাম্বার অফ ডিফারেন্ট অবজেক্টস, এন নাম্বার অফ ডিফারেন্ট অবজেক্ট নিয়ে তবে আমরা করছি। এই বেঙ্গলি কথাটা ওই জন্য বাছাই করা হয়েছে, BENGALI, এখানে কোনো অক্ষরের রিপিটেশন নেই। কিন্তু এর পরে তোমরা গিয়ে আবার যখন অ্যালাইক অবজেক্টে শিখবে, অ্যালাইক অবজেক্ট একই রকম কতগুলো বস্তুর পারমুটেশন কি করে করতে হয় সেটা তোমাদের শেখানো হবে, পরের ক্লাসে শেখানো হবে যে অ্যালাইক অবজেক্টে কি করে পারমুটেশন করতে হয়, তখন আবার অন্যরকম পদ্ধতি আসবে। এখন আমরা যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে ডিফারেন্ট অবজেক্ট। খুব সোজা অঙ্ক। বেঙ্গলি এই শব্দটাতে কটা অক্ষর আছে? 1 2 3 4 5 6 7, 7টি অক্ষর আছে, 7টাই বিভিন্ন, এবং সবগুলোকে একযোগে দিয়ে 7টার থেকে 7টাই একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা কি হবে? ফ্যাক্টোরিয়াল 7। ফ্যাক্টোরিয়াল 7 মানে কত হয়? আচ্ছা, ফ্যাক্টোরিয়াল এগুলো মনে রাখবে তো। ফ্যাক্টোরিয়াল 5 মানে 120, ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল 7 মানে 7 দিয়ে গুণ হয়ে যাবে, 7 দুগুণে 14, 4 থেকে 1 মানে 50, 5040, 5040টা এই বেঙ্গলি শব্দের অক্ষরগুলোকে উলট পালট করে 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 অর্থ সহ বা অর্থহীন আমরা 5040 খানা শব্দ গঠন করতে পারি। ভাবতে পারছো? এই ধরনের ভাবনা চিন্তা কি আগে কখনো করেছো এই অঙ্ক করার আগে? নেক্সট,
নেক্সট, পরপর 3টি ফুটবল ম্যাচের ফলাফল কত উপায়ে হতে পারে? তোমরা অনেকেই ফুটবল ম্যাচ দেখো, পরপর 3টে ফুটবল ম্যাচ হচ্ছে, এবার তুমি ফলাফল বেরোচ্ছে, কি কি ফলাফল হতে পারে? দেখো, একটা ফুটবল ম্যাচে কি কি ফল হতে পারে বলো তো? একটা ফুটবল ম্যাচে 3টে ফল হতে পারে। একটা হচ্ছে জয়, উইনিং, লস্ট, পরাজয়, আর এটা হচ্ছে ড্র। এটা হচ্ছে ড্র। তাহলে একটা ফুটবল ম্যাচের 3টে ফলাফল হতে পারে, প্রথমটা উইনিং, পরেরটা লস, পরেরটা ড্র, তারপরে দ্বিতীয়টা লস, উইনিং, ড্র, এরকম এরকম ফলাফল হতে পারে। তাহলে একটা ম্যাচে 3টে ফলাফল হতে পারে, দ্বিতীয় ম্যাচে একই রকম 3টে ফলাফল হতে পারে, তৃতীয় ম্যাচেও 3টে ফলাফল হতে পারে। তার মানে 3 × 3 × 3 27টা এইরকম ফল হতে পারে। পরপর 3টে ম্যাচে এরকম 27টা ফল হতে পারে। মানে প্রথম ম্যাচে উইন, দ্বিতীয় ম্যাচে লস, তৃতীয় ম্যাচে ড্র, প্রথম ম্যাচে লস, দ্বিতীয় ম্যাচে উইনিং, তৃতীয় ম্যাচে ড্র, প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে উইনিং, তৃতীয় ম্যাচে লস। এরকম এই 3টে রেজাল্ট, একটা 3টে রেজাল্ট, 3টে রেজাল্ট, এরকম তুমি 27টা রেজাল্ট পেতে পারো। এটাও কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে। ওই পোস্ট অফিসের চিঠি ফেলাটাও শর্ট কোশ্চেনে আসতে পারে। নেক্সট, একটি ঝোঁকশূন্য মুদ্রাকে, ঝোঁকশূন্য টস টস, ঝোঁকশূন্য মুদ্রা, ঝোঁকশূন্য কেন? ব্যালেন্সড, যাতে কোনো একটা দিকে ভারী না থাকে, যে সেই দিকটাই পড়বে, এরকম না হয়। তো একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 5বার টস করলে, পরপর 5বার টস করলে, 5বার টস করলে কতগুলি বিভিন্ন ফল পাওয়া সম্ভব? কতগুলি বিভিন্ন ফল পাওয়া সম্ভব? এই অঙ্কগুলো কিন্তু এর পরে বর্ধিত আকারে দিয়ে প্রবাবিলিটিতে পাবে, এই 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 প্রবলেমগুলোই পাবে। দেখো, একটা মুদ্রাকে টস করলে কি কি ফল পেতে পারি? দুটোই ফল পেতে পারি, হেড অর টেল, দুটো ফল পেতে পারি। দ্বিতীয় মুদ্রাটাকে টস করলাম, এটার প্রত্যেক প্রকারের জন্য দ্বিতীয় মুদ্রাটাকে টস করলাম, সেখানেও দুটো ফলই পেতে পারি। এটার জন্য তৃতীয় মুদ্রাটাকে টস করলাম, এখানেও দ্বিতীয় ফল পেতে পারি, এখানেও 2, এখানে 2, 5বার টস করেছি, 2 × 2 × 2 × 2 × 2, 2 টু দি পাওয়ার 5, 2 × 4, 8, 16, 32, 32টা রেজাল্ট পাওয়া যেতে পারে। ব্যাপারটা কি বুঝতে পারলে তোমরা? দেখো, আমি একবার টস করলাম, একটা হেড পড়লো, একবার টেল পড়লো, হেড পড়লো অথবা টেল পড়লো। দ্বিতীয়বার টস করলাম, হেডের সাথে আর একটা হেড পড়তে পারে, বা এই হেডের সাথে একটা টেল পড়তে পারে, এই দুটো রেজাল্ট হতে পারে। আগের বার যদি টেল পড়ে থাকে, তার জন্য টেল হেড পড়তে পারে, আবার টেল টেল পড়তে পারে। তাহলে 2বার টস করলে দেখলে 4টে রেজাল্ট পাচ্ছি। যদি 3বার টস করো, তাহলে কি হবে? হেড 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 পড়েছিল, আচ্ছা হেড 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 হতে পারে, আবার এখানে হেড হেড টেল হতে পারে তৃতীয়টা। এখানে হেড টেল ছিল, আচ্ছা হেড, তারপর একটা টেল, তারপর একটা হেড হতে পারে, এখানে হেড টেল টেল হতে পারে, এখানে টেল হেড হেড হতে পারে, টেল হেড টেল হতে পারে, এখানে টেল টেল হেড হতে পারে, এখানে টেল 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 হতে পারে। কটা রেজাল্ট হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 3বার হলে 8টা, তেমনি 5বার হলে 32টা। এই অঙ্কগুলো বুঝবে, এটা খুব দরকারি জিনিস। নেক্সট, ঝোঁকশূন্য একটি ছক্কাকে পরপর 4বার নিক্ষেপ করা হলো, কতগুলি বিভিন্ন ফল পাওয়া যাবে? একই রকম অঙ্ক, একই ধারণা। আচ্ছা, টস, মুদ্রাকে টস করলে দুটো ফল পাওয়া যায়, হেড অর টেল, তাই তো? কিন্তু একটা ছক্কা, লুডোর ছক্কা, তাকে যদি ফেলা যায় তাহলে কি হবে? নিক্ষেপ করা যায়, কি হবে?
ছটা ফল পাওয়া যেতে পারে, 1 2 3 4 5 6, ছটা ফল পাওয়া যেতে পারে। দ্বিতীয়বার করলে পরে আবার ছটা ফল পাওয়া যাবে, তৃতীয়বার করলে আবার ছটা ফল পাওয়া যাবে, চতুর্থবার করলে আবার ছটা ফল পাওয়া যাবে। তার মানে মোট 6 into 6 into 6 into 6, 6 to the power 4, 6 to the power 4 মানে কত? 6 6 36, 216, 216 into 6, 6 6 36, 6 হাতে 3 9 12, 1296। তার মানে 1296টা রেজাল্ট পাওয়া যেতে পারে, 1296টা রেজাল্ট পাওয়া যেতে পারে। নেক্সট দেখো, তোমরা কিন্তু বোর হবে না, লম্বা পথ আমাদের জার্নি করতে হবে, পারমুটেশন এবং পারমুটেশন বিভিন্ন ব্যবহার, আমি সব রকমের ব্যবহার তোমাদের একটা করে দেখিয়ে দিচ্ছি। তুমি এই যে অঙ্কগুলো আমি করাচ্ছি, এই অঙ্কের সাথে সামঞ্জস্যপূর্ণ আরো বইতে প্রচুর অঙ্ক পাবে। সেই অঙ্কগুলোকে, এইটাকে শিখে নিয়ে সেই অঙ্কগুলোকে যখন তুমি নিজে নিজে করবে, তখন দেখবে তোমার ব্রেন তৈরি হয়ে যাবে। তুমি জানবে অঙ্ক এমন একটা জিনিস, আজকে তোমার ছোট বয়স, একটা আননোন অঙ্ককে সলভ করা একটা আবিষ্কারের সমান। তোমার কাছে এটা একটা আবিষ্কারের সমান। তুমি যখন নিজে নিজে একটা অঙ্ককে সলভ করতে পারবে, তোমাকে আমি বিভিন্ন ধরনের ধারণা দিয়ে দিচ্ছি, তুমি প্রথমে ওই বিভিন্ন ধরনের ধারণা থেকে ওই একই জাতীয় বিভিন্ন অঙ্কগুলো টেক্সট বুক থেকে করবে, করার পরে সেইখান থেকে যে জ্ঞানটা তোমার অর্জন হবে, তখন তুমি দেখবে জটিল জটিল প্রবলেম, অনেক জটিল প্রবলেম তুমি পাবে পারমুটেশন কম্বিনেশনে। তোমরা কিন্তু শুধু হাই সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছ না বোর্ডে, তোমরা জয়েন্ট এন্ট্রান্স দেবে, সেন্ট্রাল বোর্ডের পরীক্ষা দেবে, এছাড়াও হাই সেকেন্ডারি পরে বিভিন্ন কলেজের পরীক্ষা হয়, বড় বড় পরীক্ষা হয়। সব জায়গাতে অবশ্যই পারমুটেশন কম্বিনেশন থেকে একটা দুটো কোশ্চেন থাকবেই থাকবে, এবং প্রবাবিলিটিও থাকবে। সেই প্রবাবিলিটি করতে গেলে পরে পারমুটেশন কম্বিনেশন জানতে হবে। সেই জন্য তোমাদের কিন্তু অধৈর্য হওয়া চলবে না, তোমাদের সময় দিয়ে শিখতে হবে। ঠিক আছে, নেক্সট চলো। জাক্সটাপোজড শব্দের অক্ষরগুলি সবগুলি একত্রে দিয়ে, মাইন্ড ইট, তুমি অনেক রকমের অঙ্ক পাবে। এইখানে দেখো, এখানে দেখো যতগুলো শব্দ আছে, যতগুলো অক্ষর আছে, বেশিরভাগ অঙ্কে দেখেছো সবগুলো অক্ষর নিয়ে এখন অঙ্ক করাচ্ছি আমি, সবগুলো নিয়ে। এরপরে গিয়ে তুমি পাবে বিভিন্ন, এখানে সংখ্যাগুলো অক্ষরগুলো বিভিন্ন মানে অভিন্ন আছে, একই অক্ষর বারবার আছে, রিপিটেশন আছে আর কি। সেই ক্ষেত্রে কি হবে, এখানে দেখো সবগুলো অক্ষর কিন্তু আলাদা, বিভিন্ন, অভিন্ন পাবে। অভিন্ন যখন পাবে, প্রথমে পাবে যে সবগুলো নিয়ে করতে হবে, এরপরে দেখবে 12টা অক্ষর আছে, তার মধ্যে থেকে 4টে নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় এরকম আসবে। তো জটিল থেকে জটিল 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 আসতে থাকবে। ভাবনাগুলোকে মেলাও, যাতে করবার সময় বুঝে যাও যে কোন প্রবলেমটায় কি ভাবনা আছে। মন দিয়ে তোমরা পুরো যতগুলো পার্ট হবে, খুব সম্ভবত 7খানা পার্ট হবে পারমুটেশন কম্বিনেশনে, এই 7টা পার্টকে মন দিয়ে দেখো যে প্রতি স্তরে একটু একটু করে অগ্রসর হতে হতে আমরা কিন্তু একটা জায়গায় পৌঁছে যাব, এবং তখন তুমি যে কোনো পরীক্ষায় এই পারমুটেশন কম্বিনেশন এবং প্রবাবিলিটি যখন শিখিয়ে দেবো, এই দুটো চ্যাপ্টার থেকে তুমি কিন্তু 3-4টে অঙ্ক করে ফেলতে পারবে। এবং এইসব পরীক্ষায় 3-4টে অঙ্ক করে দেওয়া কিন্তু চারটিখানি কথা নয়, অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এনিওয়ে, জাক্সটাপোজ শব্দের অক্ষরগুলি সবগুলি একত্রে নিয়ে বিন্যাস করলে কতগুলি বিন্যাসে স্বরবর্ণ 4টি একসাথে থাকবে। এরকম একসাথে থাকবে ধারণাটা প্রথম এলো, কি করছি আমি দেখো, এই জায়গাটা বোঝো, এ বহুবার লাগবে, বহু অঙ্কে লাগবে, একসাথে থাকবে। আচ্ছা, এই জাক্সটাপোজড, JUXTAPOSED, জাক্সটাপোজ শব্দে স্বরবর্ণ, স্বরবর্ণ কি কি আছে, এ, ইউ, ও, ই, স্বরবর্ণ 4টে আছে। এছাড়া ব্যঞ্জন বর্ণ আছে জে, এক্স, টি, পি, এস, ডি, 1 2 3 4 5 6
6 4 10, 1 2 3 4 5 6 7 8 9, 10 অক্ষর বিশিষ্ট শব্দ, যার মধ্যে 4টে ভাওয়েল আছে এবং 6টা কনসোনেন্ট আছে। গুড। সবগুলোকে নিয়ে আমি কি করব, বিন্যাস করব। কতগুলো ক্ষেত্রে স্বরবর্ণ 4টা একসাথে থাকবে, কতগুলো ক্ষেত্রে স্বরবর্ণ 4টে একসাথে থাকবে, কি করে করব? একটা ওয়েল কনসেপ্ট, এটা কিন্তু বহু জায়গায় লাগবে। আমরা কি করব, ওই যে 4টে একসাথে থাকবে, ওই 4টেকে আমরা একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিই। বক্স মেথড আমি একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে এই বক্সটা শুদ্ধ এর কাছে দিয়ে দিলাম। এই বক্সটা শুদ্ধ এই 6 জনের মধ্যে দিয়ে দিলাম, হলো? তাহলে আমার 10টা শব্দ এখন কটা হয়ে গেল? 10টা শব্দ, 10টা অক্ষর আমার কটা অক্ষর হয়ে গেল, বোঝো? এই 4টেকে আমি একটা মনে করেছি, একটা। তাহলে 1 2 3 4 5 6 7, এই 7টা অক্ষর হয়ে গেল। এই 7টা অক্ষরকে ফ্যাক্টোরিয়াল 7 প্রকারে বিন্যাস করা যায়, ঘুরিয়ে ফিরিয়ে বিন্যাস করা যায় ফ্যাক্টোরিয়াল 7 প্রকারে, যাই তো? রাইট, গেল। এবার এটা যেখানে বসলো, এটা তো এরকম ফ্যাক্টোরিয়াল 7 জায়গায় এরকম বসবে, বিভিন্ন ঘরে, এখানে ওখানে করতে তো বসতে থাকবে। কিন্তু যেখানে বসবে ওই 4 জনকে নিয়ে বসবে, এই 4 জনকে নিয়ে বসবে, বলেনি এই 4 জন কিরকম ভাবে বসবে। তাহলে এই 4 জনও আবার নিজেদের মধ্যে বিন্যাস করবে, আগে ইউ পরে এফ ও ই, এই 4টে আবার নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে বিন্যস্ত হতে পারে। তাহলে এই 7টা অক্ষর ফ্যাক্টোরিয়াল 7 প্রকারে বিন্যস্ত হতে পারে, তার জন্য এই 4টে অক্ষর আবার নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে বিন্যস্ত হতে পারে। আপনারা বুঝতে পারলে? তাহলে এতগুলো শব্দ গঠন হয়ে যাবে। ফ্যাক্টোরিয়াল 7 মানে কত দেখেছিলাম? 5040 না? 5040 ফ্যাক্টোরিয়াল 7, 5040। ফ্যাক্টোরিয়াল 4 মানে কত? 24। গুণ করলে কি দাঁড়াবে? 9 9। দেখো, এই জাক্সটাপোজড শব্দটাকে বিভিন্ন ভাবে যদি বিন্যাস করি, যেখানে 4টে স্বরবর্ণ একসাথে থাকবে, এরকম শব্দের সংখ্যা হবে 1,20,960। আর করতে পারবে? এইটাকে সাজাতে গেলে পরে কয়েক মাস সময় লেগে যাবে। নেক্সট কি আছে? দেখাও যে n সংখ্যক বিভিন্ন বইকে যত রকম ভাবে তাকে সাজানো যায়, যাতে নির্দিষ্ট 2টি বই কখনো একত্রে থাকবে না, তার সংখ্যা হলো n-2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1। n সংখ্যক বই আছে, সেই বইগুলোকে আমি তাকে পরপর সাজাই, আগে পরে করে বিভিন্ন রকম ভাবে সাজাতে পারি। ওই লাল বইটাকে আগে, কালো বইটাকে তারপরে, হলুদ বইটা তারপরে, সবুজ বইটা তারপরে, বা সবুজ বইটা আগে, লাল বইটা তারপরে, এরকম কত রকম ভাবে আমি সাজাতে পারি। তো বহু ভাবে n সংখ্যক বইকে আমি বহু রকম ভাবে সাজাতে পারি। কিরকম ভাবে সাজাতে হবে? 2টি নির্দিষ্ট বই কখনো একসাথে থাকবে না, 2টি নির্দিষ্ট বই কখনো একসাথে থাকবে না। আচ্ছা, আমি কি করে বার করে? এই আগের অঙ্কটা করেছিলাম 4টে বস্তু সর্বদা একসাথে থাকবে, তাই করেছিলাম তো। এখন বলছি উল্টোটা, একসাথে থাকবে না। এটা কি করে বার করতে পারি আমি? কেউ বলতে পারবে? খুব সহজ। আগে আমি বার করি n সংখ্যক বইকে কত রকম ভাবে সাজানো যায়, n সংখ্যক বইকে কত রকম ভাবে সাজানো যায়। তারপরে আমি বার করি 2টো বইকে একসাথে রেখে কত রকম ভাবে সাজানো যায়। 2টো বই একসাথে থাকবে, এরকম কত রকম হবে।
তাহলে মোট যত রকম সাজানো যায় তার থেকে কতবার একরকম থাকবে বাদ দেওয়া যায়, তাহলে যেটা বেরোবে সেটা কি একসাথে থাকবে না, একসাথে থাকবে না, তাই তো? তাহলে দেখো এন সংখ্যক বিভিন্ন বইকে ফ্যাক্টোরিয়াল এন প্রকারে সাজানো যায়। আগে পরে আগে পরে আগে পরে করতে করতে ফ্যাক্টোরিয়াল এন প্রকারে সাজানো যায়। এবার আমি বার করব যে কত প্রকারে তাদেরকে দুটো বইকে একসাথে রাখা যায়। তাহলে ওই দুটো বইকে যদি আমি একটা বই ধরে নিই, তাহলে এন খানা বস্তু আছে না, এতে দুটো বই বের করে নিলে কত হবে, n-2। আর ওই দুটো বইকে যদি আমি একটা বই ধরি, তাহলে মোট বইয়ের সংখ্যা কি দাঁড়াবে, n-2 + 1, তার মানে n+1, n-1, n-1 খানা বই দাঁড়ালো, ওটাকে একটা ধরে নিলে। তাহলে n- বই আমি কত রকম ভাবে সাজাতে পারি, ফ্যাক্টোরিয়াল n-1 উপরে সাজাতে পারি, ফ্যাক্টোরিয়াল n-1 প্রকারে সাজাতে পারি। এখন ওই দুটো বইকে আমি একটা বই ধরেছিলাম, তাই না? দুটো বইকে আমি একটা বই ধরেছিলাম, লাল আগে হলুদ পরে, আবার হলুদ আগে লাল পরেও তো হবে। আমি প্রথমবার বসিয়েছিলাম লাল আগে হলুদ পরে, তাহলে আবার হলুদ আগে লাল পরে হলেই তো বিন্যাসটা আলাদা হয়ে গেল। তাহলে তাদের মধ্যে আবার ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে বিন্যস্ত হতে পারে, ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে বিন্যস্ত হতে পারে। তার মানে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1। তাহলে 2 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, এটা কি, এতগুলো ক্ষেত্রে বইগুলো ওই দুটো নির্দিষ্ট বই একসাথে, ওই দুটো নির্দিষ্ট বই একসাথে আছে এতগুলো ক্ষেত্রে, এতগুলো সাজানোতে। আর মোট সাজানো হয়েছে এতগুলো, মোট সাজানো হয়েছে ফ্যাক্টোরিয়াল n। তাহলে এর থেকে যদি আমি 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1 বিয়োগ করে দিই, তাহলে এখানে কি পাওয়া যাবে, যখন নির্দিষ্ট দুটি বই, নির্দিষ্ট দুটি বই একসাথে থাকবে না, একসাথে থাকবে না। আমি একটু আগেও বলেছিলাম তোমাদের, শুধু এইটুকু লিখলে তো অঙ্ক করা হবে না, যেটা মুখে বলছি লজিক, সেটাকে লিখতে হবে তো এইভাবে। যখন দুটি নির্দিষ্ট বই একসাথে থাকবে না, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n-2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল n কে লিখতে পারি n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1 -2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1। তাহলে এখান থেকে যদি ফ্যাক্টোরিয়াল n-1 কমন নেওয়া হয়, এখানে থাকবে n, এখানে থাকবে -2। এটাই প্রমাণ করতে বলেছি, দ্যাট ইজ n-2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1। বুঝতে পেরেছো? আরেকবার দেখে নেবে, এটা ভালো করে বুঝবে। নেক্সট, তিনজন বালককে একত্রে রেখে তিনজন বালক ও 5 জন বালিকাকে কত রকম ভাবে এক সারিতে সাজানো যায়। কিপিং 3 বয়েজ টুগেদার, কিপিং 3 বয়েজ টুগেদার, in how many ways 3 boys and 5 girls can be arranged in a line? একটা লাইনে 3 জন বালক এবং 5 জন বালিকাকে আমি সাজাবো, তাই তো? 3 জন বালককে একত্রে রেখে, 3 জন বালককে একত্রে রেখে সেম কনসেপ্ট, 3 জন বালককে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম, বয় 1, বয় 2, বয় 3। তিনটে বালককে আমি একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম, যেখানে যাবে একসাথে যাও, যেখানে যাবে একসাথে যাও। এর সাথে কি আছে, 5টা গার্ল আছে, G1, G2, G3, G4, G5, 5টা গার্ল আছে। মোট কটা হয়ে গেল, 6টা হয়ে গেল। 6 জনকে কত রকমের বিন্যাস করা যাবে, ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বিন্যাস করা যাবে, ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বিন্যাস করা যাবে। এবার এই 3টে বালক B1, B2, B3, এটা তো B1, B2, B3 বসে থাকবে না, আবার B2, B1, B3 এরকম উল্টো পাল্টা হবে। 3 জন বালককে ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে আমরা বিন্যস্ত করতে পারি, মোট ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে তাদেরকে বসানো যাবে।
ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, 4320 প্রকারে সাজানো যাবে। 3 জন বালক এবং 5 জন বালিকাকে এক সারিতে 4320 প্রকারে সাজাতে পারবে, যেখানে 3 জন বালক সবসময় একসাথেই থাকবে, সবসময় একসাথে থাকবে। নেক্সট 4 জন বালক এবং 3 জন বালিকাকে এক সারিতে কত রকম ভাবে সাজানো যেতে পারে যাতে কোনো 2 জন বালিকা কখনো পাশাপাশি না থাকে? থাকলে কি করবে? গল্প করবে, মনোসংযোগ নষ্ট হবে। তো বলেছে 4 জন বালক 3 জন বালিকাকে একটি সারিতে কত রকম ভাবে সাজানো যেতে পারে যাতে কোনো 2 জন বালিকা কখনো পাশাপাশি না থাকে। আরেকটা কনসেপ্ট, ওই একসাথে যাওয়ার কনসেপ্ট, একসাথে না থাকার কনসেপ্ট, এখন আবার পাশাপাশি না থাকার কনসেপ্ট। এই কনসেপ্টটা কি? দেখো, আমি যদি কিভাবে বালিকাগুলোকে 3টেকে আলাদা করতে পারি, আমি 4 জন বালককে বসালাম। বালক কজন আছে? 4 জন। 4 জন বালককে আমি বসালাম। এদের এখানে 2, 3, 4, 5টা, এই 5টা স্থানে যদি আমি বালিকাগুলোকে বসিয়ে দিই, তাহলে পরে যে সজ্জাটা হবে সেখানে এক লাইনে বসানো হলো এবং বালিকাগুলো পাশাপাশি হলো, তাই তো? তাহলে আমি এই 4 জন বালককে ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে বসাতে পারি তো? প্রথম জনকে এখানে, দ্বিতীয় জনকে এখানে, তৃতীয় জনকে এখানে, চতুর্থ জনকে এখানে, উল্টো করে 4, 2, 3, 1, 3, 1, 2, 4 করে ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে এইগুলোকে আমি বসাতে পারি। এখন 3 জন বালিকাকে আমি 5টা জায়গায় কি করে বসাতে পারি? বালক পাশাপাশি থাকলে ক্ষতি নেই বলেছে। তারপরে যদি একটা বালিকা এখানে, একটা বালিকা এখানে, একটা বালিকা এখানে এলো, 2টো বালক পাশাপাশি হয়ে গেল, ঠিক আছে? 5টা স্থানে 3টে বালিকাকে আমরা প্রথম বালিকাকে আমি এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে 5 প্রকারে। দ্বিতীয় বালিকাকে আমি, একটা বালিকা বসে গেল, তাহলে 4টে স্থানে বসাতে পারি, আর তৃতীয় বালিকাকে আমি 3টে স্থানে বসাতে পারি। ঠিক আছে? তাহলে প্রথম বালিকাকে আমি 5 জায়গায় যে কোনো জায়গায় বসাতে পারি, দ্বিতীয় বালিকাকে আমি 4 জায়গার যে কোনো জায়গায় বসাতে পারি, তৃতীয় বালিকাকে আমি 3 জায়গার যে কোনো জায়গায় বসাতে পারি। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 × 5 × 4 × 3, ফ্যাক্টোরিয়াল 4 মানে 3, 4, 12, 24, আর এখানে কত হচ্ছে? 4, 5, 20, 60, 4, 6, 24, 4 থেকে 2, 6, 12, 1440 প্রকারে বসানো যাবে, যেখানে 2টো বালিকা পাশাপাশি থাকবে না। ওকে, নেক্সট 3, 4, 5, 6, 8 অঙ্কগুলির দ্বারা 6000 অপেক্ষা বৃহত্তর 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়? একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা চলবে না। এই সংখ্যাগুলির মধ্যে কতগুলি অযুগ্ম সংখ্যা হবে? একটু গাঢ় কনসেপ্ট আসছে।
দেখো 3, 4, 5, 6, 8 অঙ্কগুলি দ্বারা 6000 অপেক্ষা বৃহত্তর 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিতে হবে। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই তো বলেছে। এটা 6000-এর চেয়ে বড় হতে হবে, 6000-এর চেয়ে বড়। তাহলে প্রথম ঘরটায় 3, 4, 5 বসালে লাভ নেই। এখানে 6 বা 8 এই দুটোর মধ্যে দু প্রকারে বসতে পারে, দু প্রকারে বসতে পারে। দ্বিতীয় স্থানটায় 6000 অপেক্ষা বড় একই অঙ্ক একাধিকবার ব্যবহার করে চলবে না, বলেই দিয়েছে। তাহলে এখানে 6 ধরো বসে গেল, তাহলে বাকি থাকলো কত? 4টে অঙ্ক। 4টে অঙ্ক 4 ভাবে বসতে পারে। দুটো অঙ্ক বসে গেল, 3টে অঙ্ক এখানে 3 ভাবে বসতে পারে, এখানে 2 ভাবে বসতে পারে। তার মানে 4 × 2 × 3 × 2, 4 2 8, 24 2 48। তার মানে তুমি 6000 অপেক্ষা বড়, 6000 অপেক্ষা বড় 4 অঙ্কের সংখ্যা এই কটা দিয়ে তুমি পেতে পারো 48টা মাত্র। মাইন্ড ইট। দেখো ভালো করে খেয়াল করে দেখো কি করে বানানো যায়, ঘুরিয়ে ফিরিয়ে দেখবে 48টা পাওয়া যাবে। নেক্সট কি বলেছে? এর মধ্যে কতগুলো অযুগ্ম সংখ্যা হবে, এর মধ্যে কতগুলো অযুগ্ম সংখ্যা হবে, এই সংখ্যাগুলির মধ্যে কতগুলো অযুগ্ম সংখ্যা। দেখো অযুগ্ম সংখ্যা মানে সেটা 3 বা 5 বসাতে হবে। হলো 6000-এর চেয়ে বড়, তাহলে এখানে দু রকম ভাবে আমি এই ঘরটাকে পূর্ণ করতে পারবো। শেষের ঘরটায় 3 বা 5 আমি দু রকম ভাবে পূর্ণ করতে পারবো। এই ঘরটা এখানে দুটো অঙ্ক চলে গেছে, এখানে দুটো অঙ্ক চলে গেছে, 3 চলে গেছে ধরো, আর যখন 3 চলে গেছে তখন ধরো এখানে একটা যে কোনো সংখ্যা চলে গেছে, দুটো চলে গেছে। তাহলে এখানে 3 প্রকারে, এটা 2 প্রকারে পূর্ণ করা যাবে। 3 × 2 × 2 × 2 যাচ্ছে 24 প্রকার। তার মানে 24টা তার মধ্যে অযুগ্ম সংখ্যা হবে, 24টা যুগ্ম সংখ্যা হবে। নেক্সট 12টি বস্তু থেকে একযোগে 3টি করে বস্তু নিয়ে বিন্যাসের কতগুলি একটি নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে? কখনোই থাকবে না। 12টা বস্তু থেকে একযোগে 3টি করে বস্তু নিয়ে বিন্যাসের কতগুলিতে একটি নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে। আচ্ছা তোমার 12টা বস্তু আছে, এটা আমি 3টে করে নিচ্ছি, 3টে করে নিয়ে বিন্যাস করছি, তার নিশ্চয়ই 12p হওয়া উচিত, 12p3 হওয়া উচিত, সরি 12p3 হওয়া উচিত। 12টা বস্তু থেকে আমি 3টে করে নিয়ে যদি বিন্যাস করি তাহলে 12p3 হয়। কিন্তু এখানে বলেছে কি সর্বদাই একটা বস্তু, নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে। তাহলে যখন সাজাবো একটা বস্তুকে তো আমি আগে সাজিয়ে নিলাম এক প্রকারে, তাহলে একটা বস্তুকে নিয়ে নিয়েছি মানে কটা বস্তু রয়ে গেছে? 11টা বস্তু রয়ে গেছে। এই 11টা বস্তু থেকে আমি আর কটা বস্তু নেবো? দুটো বস্তু নেবো, কারণ 3টে আমার মোট চাই, তার মধ্যে একটা আমি আগেই নিয়ে নিয়েছি এক প্রকারে। তাহলে 11p2 কত হবে? ফ্যাক্টোরিয়াল 11 বাই ফ্যাক্টোরিয়াল 9, তাহলে 11 × 10 × ফ্যাক্টোরিয়াল 9 বাই নিচে ফ্যাক্টোরিয়াল 9 কেটে গেল 11 × 10 110। তার মানে 110 প্রকারে আমি বিন্যাস করতে পারবো 12টার থেকে 3টে করে নিয়ে। আর একটা বস্তু, একটা নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না, তাহলে 12টার মধ্যে একটা আমি আগেই বাদ দিয়ে দিই। তাহলে আমার বস্তু আছে এবার 11টা, একটা আমি নেবই না, 11টা আছে। এই 11টার থেকে আমার কটা নিতে হবে? 3টে নিতে হবে। তাহলে এখানে বিন্যাস সংখ্যা কত হবে? 11p3।
তাহলে ফ্যাক্টোরিয়াল 11 বাই ফ্যাক্টোরিয়াল 11 মাইনাস 3 মানে 8, তাহলে 11 10 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 8, কেটে গেল 9 11 99 990। তাহলে 990টা পাওয়া যাবে যখন একটা বস্তু কখনোই নেব না। ঠিক আছে, বুঝে নেবে ভালো করে। ও তাহলে তোমরা অনেক ধরনের কনসেপ্ট পরপর 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 আমি সাজিয়ে দিয়েছি এবং কনসেপ্টটাকে আমি আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যাচ্ছি। তোমরাও কিন্তু বারবার রিপিট করে করে দেখো যে আমি কনসেপ্টটাকে কিভাবে তৈরি তোমাদের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করছি, তোমরা সেটা খেয়াল করো। এটা কিন্তু একটা অন্য কনসেপ্ট। কি কনসেপ্ট? একটি শ্রেণীতে প্রতিদিন 6টি পিরিয়ড করে ক্লাস হয়। একটি শ্রেণীতে প্রতিদিন 6টি পিরিয়ড করে ক্লাস হয়। কত উপায়ে 5টি বিভিন্ন বিষয়কে প্রত্যহ বিন্যস্ত করা যেতে পারে? প্রত্যহ বিন্যস্ত করা যেতে পারে। ধরো তোমার 5টা সাবজেক্ট, এ বি সি ডি ই, 5টা সাবজেক্ট আছে। 5টা সাবজেক্ট আছে, তো 5টা ক্লাসে 5টা হলে পরে তো 6 ক্লাসে একটা রিপিটেশন লাগে, তো আর একটা রিপিটেশন লাগে। ধরো এ আসতে পারে, তাহলে ক্লাস হতে পারে কিরকম, এ এ বি সি ডি ই। এই জায়গাটায় একটা কনসেপ্ট লাগবে, যে কনসেপ্টটা তোমাদের এখনো শেখানো হয়নি, এটা আমি পরের ক্লাসে শেখাবো। সেই কনসেপ্টটা আমি একটা বলে দিচ্ছি। এখানে কটা ক্লাস হচ্ছে? 6টা। এই 6টাকে আমি কত রকম ভাবে বিন্যস্ত করতে পারি? ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বিন্যস্ত করতে পারি, কিন্তু তার মধ্যে এই দুটো এ আছে, এই জন্য ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। এতক্ষণ পর্যন্ত তোমরা যত অঙ্ক করে এসেছো সব জায়গায় কিন্তু এটা ডিফারেন্ট ছিল। এই অঙ্কটাই তুমি দেখতে পাচ্ছ এ এ দুটো সদৃশ্য আছে, বি সি ডি ই এই 6টার মধ্যে দুটো সদৃশ্য। এদেরকে ফ্যাক্টোরিয়াল করতে গেলে পরে যতগুলো সদৃশ্য আছে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হয়, বুঝেছো? তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা আমি পরে শেখাবো কি কেন করতে হয়। তাহলে কত হচ্ছে এটা? ফ্যাক্টোরিয়াল 6 মানে কত? 720 বাই 2, তার মানে 360। দুটো এ ব্যবহার করে এরকম 360টা এলো। তাহলে এই 5টাকেই তো যে ক্লাসটা এক্সট্রা হবে সেই ক্লাসটা তো এই এ নম্বর ক্লাসটাই দুবার হবে কোনো কথা নেই, বি নম্বর ক্লাসটাও তো দুবার হতে পারে। এ বি বি সি ডি ই এরও তো একরকম ভাবে এই বিন্যাসটাই হবে। 5টা ক্ষেত্রে 360 ইন্টু 5 1800 খানা রুটিন তৈরি করা যেতে পারে। একটি শ্রেণীতে প্রতিদিন 6টি করে ক্লাস হচ্ছে, 5টা সাবজেক্ট পড়ানো হচ্ছে, তাহলে রুটিন করা যেতে পারে কতগুলো? 1800 খানা রুটিন বানানো যেতে পারে। বুঝতে পেরেছ? তো আমরা মোটামুটি যত রকমের ডিফারেন্ট অবজেক্টের জন্য অঙ্ক করা যায় এই পরিসরের মধ্যে, যতটা শেখানো হয়েছে তার মধ্যে করা যায়, সেগুলোকে আমরা কভার করবার চেষ্টা করলাম। তোমরা 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসটা একটু ভালো করে ফলো করো, ভালো করে দেখো, একবার না হলে 2বার 3বার দেখো, দেখে ওই ধরনের অঙ্কগুলোকে করে ফেলো। আমি 3rd ক্লাসে গিয়ে তোমাদেরকে অ্যালাইক অবজেক্টের পারমুটেশন কি করে করতে হয় শেখাবো, এবং এছাড়া কতগুলো শর্তারোপিত করা যায়। শর্তারোপিত একটা অঙ্ক একটু আগে আমরা করলাম, ওই যেটা বললাম যে 6টার মধ্যে 3টে কখনো থাকবে না, কখনো সবসময় থাকবে, এইগুলো শর্তারোপিত। এই ধরনের থিওরেমগুলো এবং অঙ্কগুলো তোমাদের আমি করাবো।
ঠিক আছে, নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো। আরো ভালো করে বোঝো, একবার না বুঝলে দুবারে বোঝো, তিনবারে বোঝো। ঠিক আছে, ওকে, গুড বাই। গুড বাই। তোমরা ভালো থাকো, সুখে থাকো, ভালো করে অঙ্ক করো, জীবনে উন্নতি করো। আজকে এখানেই শেষ।